الصابرين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের উদ্যোগে আয়োজিত আজকের বাংলাদেশিদের এই মিলন মেলায় সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, কুয়েত প্রবাসী আমার কলিজার টুকরা ভাইয়েরা, আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের জন্য গত বছরের 5ই আগস্ট স্বস্তি এবং মুক্তি এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মুক্তিকে আরো বেশি অর্থবহ করা, মর্যাদামণ্ডিত করা এখন দেশবাসীর দায়িত্ব। এই দেশবাসী বলতে দেশের ভিতরে যারা আছেন এবং প্রবাসে যারা আছেন সকলে মিলেই আমরা বাংলাদেশী। দেখছি এখানে মিডিয়ার বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। আমি আল্লাহর বান্দাদেরকে অনুরোধ করব, পিছন থেকে আপনারা তাদেরকে মহব্বত করবেন, কষ্ট দেবেন না। আমি জানি, আসার পথে এখানে দেখে এসেছি যে পরিমাণ মানুষ এখানে ভিতরে আছেন তার চেয়ে বেশি মানুষ বাইরে আছেন। আয়োজকরা এটা ইচ্ছা করে করেননি, তাদের শত আন্তরিক চেষ্টা থাকা সত্ত্বেও এর চেয়ে ভালো কোনো আয়োজন তারা করতে পারেননি। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগ, এই কষ্টের জন্য দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন, দোয়া করি। বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশের নাম বাংলাদেশ। পুরো মানচিত্রে চোখ পড়লে চশমা লাগাইয়া দেখতে হয় কোথায় আমার প্রিয় বাংলাদেশ। কিন্তু বিশ্বের 7ম কিংবা 8ম জনসংখ্যার দেশ হচ্ছে বাংলাদেশ। আমি কুয়েতের সম্মানিত রাষ্ট্রীয় অনেক দায়িত্বশীলকে জিজ্ঞেস করেছিলাম, এখানে কুয়েতে জন্ম নেওয়া কুয়েতি নাগরিকের সংখ্যা কত? তারা বলেছেন ম্যাক্সিমাম 15 লক্ষ। আর আমাদের এই ছোট্ট দেশটিতে মানুষের সংখ্যা হচ্ছে 18 কোটি। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। মানুষ আপদ নয়, মানুষ সম্পদ, যদি মানুষকে সুশিক্ষা দেওয়া যায়। আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের জাতিকে সুশিক্ষা দিতে পারলাম না। যাদেরকে আমরা উচ্চ শিক্ষিত বলি তারাও সুশিক্ষা পায়নি, আর যারা প্রাথমিক শিক্ষা পেয়েছেন তারাও সুশিক্ষা থেকে বঞ্চিত। যারা কোনো শিক্ষা পাননি তারাও সুশিক্ষা পাননি। শিক্ষা সবসময় সুশিক্ষা নাও হতে পারে। আমাদের দেশের প্রবাসীরা বিদেশের মাটিতে যারা আছেন বেশিরভাগ তারা হচ্ছেন যাদেরকে বলা হয় আনস্কিলড ওয়ার্কার, দক্ষ জনশক্তি নয়। আমাদের মতো চেহারা, আমাদের মতো গঠন, ভাষা হয়তো ভিন্ন। অন্য দেশের নাগরিক, তারাও দুনিয়ায় এসেছে, তারা দক্ষতা অর্জন করেছে। দেখবেন ভালো ভালো জায়গায় তাদের অবস্থান আছে, এই কুয়েতেও আছে। তারা কিভাবে ওখানে গেল? তাদেরকে তাদের সরকার এবং সমাজ সুশিক্ষা দিয়েছে, তাদেরকে দক্ষতা উপহার দিয়েছে, তাদের কাজকে কারিগরের হাতে পরিণত করেছে। এই জন্য তারা উপার্জন করে বেশি, থাকেও আপনাদের চেয়ে আরামে, সামাজিক সম্মানও ভোগ করে তারা আপনাদের চেয়ে বেশি। আমরা এই জায়গাটা পুরো বদলে দিতে চাই। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন রাষ্ট্রের সেবা করার, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা হাতকে আমরা কারিগরের হাতে পরিণত করব। তারা দেশের ভিতরে এবং বাইরে দক্ষ কারিগর হিসাবে তারা দায়িত্ব পালন করবে। একজন কৃষকও যদি মাঠে ফসল ফলান এখনকার মতো ফলাবেন না, তিনিও প্রযুক্তি হাতে নিয়ে এখনকার চাইতে 5 গুণ বেশি তার মাঠে ফলাবেন ইনশাআল্লাহ। তাতে তিনি তার উৎপাদিত
দ্রব্যের উৎপাদন খরচ কম লাগবে, আয় উপার্জন তার বেশি হবে, সমাজে সাপ্লাই বাড়বে, আমাদেরকে আমাদের পেট আর বিদেশের কাছে বন্ধ রাখতে হবে না। আল্লাহ আমাদের মাটিতে উর্বরতা দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা নদী নালা খাল বিল সাগর নগর সবই আল্লাহ দিয়েছেন। মাটির উপর সবুজ, এখানে মাইলের পর মাইল দেখবেন সবুজ দেখবেন না। যে গাছগুলা ফলানো হয়েছে তারা বড় কষ্ট করে বড় খরচ করে উঁচু মাত্রায় ব্যয় করে এই গাছগুলা। আর আমাদের দেশে পাখি একটা গাছের ফল খায়, তারপরে ওর বীজ ছেড়ে দেয়, সেখান থেকে গাছ উঠে যায়। এত সুন্দর দেশ, মাটির নিচে আল্লাহ তাআলা এই দেশের মতো কিনা জানি না, কিন্তু অফুরন্ত খনিজ পদার্থ রেখেছেন। সমুদ্রে আল্লাহ তাআলা খনিজ পদার্থ রেখেছেন, মৎস্য সম্পদ রেখেছেন, পানির সম্পদ রেখেছেন। কিন্তু দুর্ভাগ্য, একটা সম্পদের অভাব আমাদের দেশ, সেইটা হচ্ছে চারিত্রিক এবং দেশপ্রেমের সম্পদের অভাব, সততার অভাব, দেশকে ভালোবাসার অভাব। ওই যে যারা উচ্চ শিক্ষিত ভদ্রলোকেরা, ব্যতিক্রম কিছু থাকতেই পারে, কিন্তু বেশিরভাগের অবস্থা হলো তারা নিজেকে ভালোবাসে, দেশকে ভালোবাসে না। দেশকে তারা তাদের আয় উপার্জনের সোর্স মনে করে। তাদের হাবভাব এমন যে আমরা শিক্ষিত, জ্ঞানী, মগজধারী, এদেশের মানুষ, আমরা যা বলবো তাই শুনবে, আর আমাদের ইচ্ছা এদেশের মানুষ পূরণ করবে। আমাদের যা দরকার তাও দিবে, যেটা দরকার নাই ওটাও দিবে। এবং খাইতে খাইতে এমন অবস্থা, এখন কলা পাতার উপরে ঘুমায়, ঘুমায় না, কলা পাতার উপরে ঘুমায়। মানুষ জাতি এত দুর্দশা দেখলে নিজেদের কষ্ট লাগে, লজ্জা হয়। সুপ্রিম কোর্টের একজন বিচারক যে কেউ হয় না, 10, 12, 15 জন বিচারক থাকেন এপিলেট ডিভিশনে, তার মাঝে একজন বিচারক, তিনি কেন কলা পাতার উপরে ঘুমাবেন? মানুষ কেন তাকে জিজ্ঞেস করবে আপনি কে? তিনি বলবেন আমি অমুক। বলবে স্যার আপনি কোথায় আছেন? বলে যে সম্ভবত ভারতে আছে। বলে না আগো শোনা, আপনি বাংলাদেশের জালে ধরা পড়ে গেছেন। এখন আপনি কোথায় শুয়ে আছেন জানেন? না তা তো জানি না। যে এখন কিন্তু আপনি কলা পাতার উপর শুয়ে আছেন। তখন হাত দিয়ে দেখেন নিচে তো ঠিকই কলা পাতা। সম্মানিত ভাইয়েরা, জিজ্ঞেস করে আপনার ব্যাগ বাটরা কিছু সাথে নাই? কই ছিল তো। তোর ব্যাগে কি ছিল? কই যে অল্প কাপড় চোপড় ছিল আর কিছু টাকা ছিল। কত ছিল? ৭৬ লক্ষ টাকা। তো আপনার ব্যাগ বলে কোথায়? তাইলে তো আমাকে যারা দাওয়াত দিয়ে নিয়েছিল সম্ভবত এরা আমি যে শ্বশুর বাড়ির মাল মনে করে নিয়ে গেছি। কি দুর্ভাগ্য জাতি, অন্যায়ভাবে দাপট চালিয়ে টাকা রুজি করেছে, কিছু বিদেশে পাঠিয়েছে, কিছু পাঠাতে পারেনি। যাওয়ার সময় তার থেকে অল্প স্বল্প নিয়ে গেছে পথ খরচ হিসাবে, সেইটাও চলে গেছে অন্যের হাতে। এইভাবে যারা অন্যায়ভাবে দেশের সম্পদ লুণ্ঠন করেছে, এরা কেউ শান্তিতে নাই, কারো সম্মান নাই, যারা মানুষের কাছে মুখ দেখাতে পারে না, যারা আগামীতেও মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। এই জীবন মানুষের জীবন নয়। মানুষের জীবন হবে এমন জীবন যে ওই মানুষটা যে রাস্তা দিয়ে হাঁটবে, গাছপালা পত্র পল্লব তার জন্য দোয়া করবে। এই মানুষটা সমাজকে ভালোবাসে, মানুষকে সম্মান করে। এই মানুষ কার কি শিক্ষা আছে, কে কোন সামাজিক অবস্থানে আছে এটা দেখে না, বরঞ্চ সে দেখে যে তিনি আশরাফুল মাখলুকাত, অতএব তাকে আমার সম্মান করা উচিত। আমি দেশে যখন কথা বলি, সব জায়গায় সহকর্মীদেরকে, সাধারণ জনগণকে বলি যে আপনার এই শিক্ষা, আমার এই শিক্ষা, এটা আমার মেধা আর আমার বাবার টাকায় হয়নি। আল্লাহর দান মেধা আছে, ঠিক আছে, বাবার টাকা আছে, ওইটাও ঠিক আছে, কিন্তু মনে রাখবেন আপনি যে আজকে উচ্চশিক্ষিত হয়েছেন, যেই প্রাইমারি স্কুল থেকে আপনি পড়ালেখা শুরু করেছিলেন, এই প্রাইমারি স্কুলের প্রত্যেকটা ইট, পাথর, বালু, নুড়ি, পানি, মিস্ত্রির হাত, সিমেন্ট, রড, সব কিছুর সাথে আমার দেশের ভিক্ষুকেরও ট্যাক্স আছে। বলবেন ট্যাক্স তো দেয় বড় লোক, ব্যবসায়ীরা দেয়, বড় চাকরিজীবীরা দেয়, ভিক্ষুককে আবার ট্যাক্স দেয় নাকি? অবশ্যই দেয়। সারাদিন আপনার আমার কাছে এগোরে ওগরে, এ দুয়ারে ও দুয়ারে হাত পেতে তারা কিছু সংগ্রহ করে, কিছু পায়, কিন্তু তারও পেট আছে, পিঠ আছে, তারও অসুখ বিসুখ হয়।
তারও বাচ্চা কাচ্চা আছে, সন্ধ্যাবেলা তাদের জন্য যখন দোকানে কিছু কিনতে যায় তখন আপনার মতো তাকেও কিন্তু বেট দিয়ে ওইগুলা কিনতে হয়। বেট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, জিনিস কেনার সাথে সাথে যেটা ট্যাক্স দিয়ে দিতে হয়, তাহলে তার ট্যাক্স দিয়ে ওখানে আছে। রাষ্ট্রে তো এইটা অমুক ভদ্রলোকের ট্যাক্স, অতএব এটা থাকবে এই বাক্সে, আর এটা অমুক গরিবের ট্যাক্স, এটা থাকবে ওই বাক্সে। এই ধরনের কোনো সিস্টেম নাই। রাষ্ট্রের কোষাগার বা ট্রেজারিতে সব কিছু মিলেমিশে একাকার। অতএব আপনি আমি যে শিক্ষা দীক্ষা লাভ করেছি, এখানেও যারা আছি, বিদেশে যারা এসেছি, আমাদের ওই দেশের প্রিয় দেশের প্রত্যেকটি মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধ থাকতে হবে যে আমাদেরও এখানে আসতে ওই মানুষগুলোর অবদান আছে। একথা বললে অনেক বিশাল ব্যাপার, আমি সেই দিকে যাচ্ছি না। মানুষ তখনই কৃতজ্ঞ হয় যখন তার উপর আল্লাহ তাআলার নিয়ামতের কথা বেশি বেশি করে স্মরণ করে। বাংলাদেশের মানুষ ভালো, ৯৯% মানুষই ভালো, এটা আমার ব্যক্তিগত মত। ১% মানুষ দুষ্ট এবং তাদের জালে ৯৯% বন্দী। এই জালটা ছিঁড়ে ফেলতে হবে। এই জালটা হচ্ছে দুর্নীতির, এই জালটা হচ্ছে দুঃশাসনের। এই জাল ছিঁড়তে গিয়ে এই বছর আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, আমাদের সন্তানেরা পঙ্গু হয়েছে, আমাদের সন্তানেরা জেলে গেছে। কোনো মা তার পুত্র হারা হয়েছেন, বাবা তার ছেলেকে হারিয়েছেন, যুবতী তার স্বামী হারিয়েছেন, ছোট বাচ্চারা তাদের বাবা হারিয়েছে। এমনকি এই আন্দোলনে ছোট বাচ্চারাও মারা গেছে। 4 বছরের একটা মেয়ে রিয়া, সেও মারা গেছে। উপর থেকে ছুড়া হেলিকপ্টার থেকে যে বুলেট এসেছিল, এটা তাকে এফুড় ওফুড় করে শেষ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, বিগত সরকার বিশেষ করে দেশের বিশাল ক্ষতি করে ফেলেছে, কোনো একটা সিস্টেমকে ভালো রাখতে দেয়নি এবং বাংলাদেশের মানুষকে ভালোবাসেনি, সম্মানও করে। তার বাস্তব প্রমাণ আপনারা। 15.5 বছর একটা সরকার ক্ষমতায় ছিল। আমি যে দেশেই যাচ্ছি সেই দেশেই একটা কষ্টের হাহাকারের কথা শুনতে পাচ্ছি। আমরা সময় মতো পাসপোর্ট পাই না, পাসপোর্ট পাইতে হলে অনেক কিছু এদিক ওদিক করতে হয়, বাড়তি খরচ করতে হয়, এরে দিতে হয়, ওরে দিতে হয়, করুণার পাত্র। আমি মারা গেলে আমার লাশটা সহজে নেওয়া যায় না দেশে, এ নিয়ে অনেক কান্নাকাটি করতে হয়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। আমি দেশে আসবো, সিন্ডিকেট করে এয়ারক্রাফটের ভাড়া 2 গুণ 2.5 গুণ করে ফেলা হয়েছে, যেটা আমার জন্য ছিল। আমি এখানে বিভিন্ন শরিকায় কাজ করি, কাজের ফলে আমি যে আমার ন্যায্য পাওনা পাবো অনেক ক্ষেত্রে পাই না, বঞ্চিত হই। আমার সরকার, আমার এমবেসি আমার পাশে দাঁড়ায় না। আজকেও এখানে এই কথাগুলো বলেছেন আপনারা। তাহলে এমবেসি এখানে কেন? এমবেসি হচ্ছে সরকারের প্রতিনিধি, এমবেসি হচ্ছে বাংলাদেশ সরকার। এই এমবেসিকে জনগণের, এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের দুঃখ দুর্দশা দেখতে হবে। যদি আপনি না দেখেন, এখানে এমবেসির কোনো দরকার নেই। এমবেসির তো দরকার আমার জন্য, আমার দেশের জনগণের জন্য, আমার প্রবাসী ভাইদের জন্য, বোনদের জন্য। এখানে প্রবাসীরা কি কি ফ্যাসিলিটি ন্যায্যভাবে পাবে, সেটা কোনো জায়গায় বাধাগ্রস্ত হলে এমবেসির কাজ হচ্ছে সরকারের পক্ষে এই দাবি উত্থাপন করে এদেশের সরকার থেকে বুঝিয়ে সুঝিয়ে এটা আদায় করা। এই দেশ আমাদের দেশের মতো নয় যে 2 লাখ মানুষ মিছিল করে গিয়ে সরকারের কোনো দপ্তর ঘেরাও করে, এটা সেই দেশ না। তাহলে আমার দাবিটা আদায় করে দিবে কে? এটি হচ্ছে এমবেসির কাজ। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় উপলব্ধি করি এমবেসি সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন না। সম্মানিত ভাইয়েরা, প্রবাসীরা দেশ থেকে যাবেন, গিয়ে তারা এয়ারপোর্টে বিভিন্ন হেনস্থার শিকার হন। ইদানিং একটু কমেছে, আমরা চাই এটা বন্ধ, কোনো হেনস্থা যেন না থাকে। আমরা বলবো রিমিটেন্স যোদ্ধা, তাইলে যোদ্ধা তো আমার জাতীয় বীর, বীরকে তো আমি সম্বর্ধনা দিয়ে কবুল করবো, সেখানে তার উপরে জুলুম করবো কেন? এমনকি অনেকে বিদেশ থেকে গেছেন, যাওয়া মাত্র কিছু দুষ্ট তার বিরুদ্ধে মামলা করে দিবে গিয়ে থানায়, থানার সাথে শয়তানি করে ষড়যন্ত্র করে তাকে হ্যারাস করবে, বাড়ির ছাড়া করবে, তার সম্পত্তি গ্রাস করার জন্য, অনেক সময় কলিজার টুকরাও কেড়ে নেওয়ার জন্য। এই কষ্টগুলো আপনারা মুখোমুখি হন। আবার কেউ আছে সারা জীবনের সঞ্চয়
দেশে কোথাও হয়তো বা একটু বিনিয়োগ করছেন, কিন্তু সরকারি দায়িত্ব পালনের অভাবে যথাযথ আইন পরিস্থিতি নিশ্চিত না করার কারণে তাদের আমও যায়, সালাও যায়। এমনকি তারা তাদের পুঁজিটাও ফিরে পান না, এরকম অবস্থার মধ্যে তারা পড়ে। এই সব ক্ষেত্রে আমিও যদি অপরাধী হয়ে কারো টাকা আত্মসাৎ করি, আমাকেও তো আইনের আওতায় নিয়ে তা উদ্ধার করা উচিত। এটা তো সরকার পারবে, এটা তো সাধারণ কোনো মানুষ পারবে না। এই সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে এমবেসির কাজ। এমবেসির আরেকটা কাজ হলো দেশকে এই দেশের বুকে ব্র্যান্ডিং করা, পরিচিত করা, সুধারণা সৃষ্টি করা ওই দেশ সম্পর্কে। ব্যবসা বাণিজ্য থাকলে আমাদের ব্যবসাগুলোকে অর্থবহ সহযোগিতা করা, ইম্পোর্ট এক্সপোর্টকে গতিশীল করার জন্য চেষ্টা করা। এটা একটা রিসোর্সফুল দেশ, এখান থেকে জ্বালানি সংগ্রহ করার কিনার যথেষ্ট সুযোগ বাংলাদেশের আছে। অন্য দেশের সাথে বার্গেনিং করে আমরা যদি এখানে কিছুটা সহজভাবে পাই, এটা তো আমার দেশেরই কারেন্সি সেভ, এবং এই সরকারও আমাদের সাথে তাদের একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে। আমি জানি না আমাদের যারা অ্যাম্বাসেডার আছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা এই কাজগুলো করেন কিনা। যদি তারা করতেন তাহলে দেশের চেহারা অন্যরকম হয়ে যেত। হ্যাঁ, তারা কি করেছেন? বরঞ্চ গরিবের পকেট কেটে মেরে কিভাবে বিদেশে বিলাসবহুল বাড়ি, স্থাপনা, গাড়ি, ব্যবসা গড়ে তোলা যায় সেই চেষ্টা তারা অনেকেই করেছে। এবং এখানে শুধু রাজনীতিবিদ নয়, ওই সমস্ত অপদার্থ, ওই সমস্ত দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের পাশাপাশি এক শ্রেণীর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরাও পাল্লা দিয়ে তারাও তাদের কপাল গড়েছে। এক কথায় দুর্নীতিকে বাজারজাত করা হয়েছে বাংলাদেশ। আমরা এটা বন্ধ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই দেশটাতে আপনারা আছেন, আমি